নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরও বেশ কিছু নতুন টিপস। তো আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এটা হচ্ছে গরম মশলা। তো এরকম মশলা কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে ইউজ করি। তারপর এরকম ছোট্ট করে কেটে নিয়ে সেই মশলাটা কিন্তু আমরা যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়ে আর তার বাদ বাকিটা কিন্তু এভাবেই রেখে দিই। তো সেটা কি হয়, প্যাকেট থেকে পড়ে যাওয়ারও কিন্তু চান্স থেকেই যায়। একটু ভালো করে খেয়াল করলে দেখবে অনেক সময় অসাবধানতাবশত কিন্তু পড়েও যায়, আর ফ্লেভারটা তো নষ্ট হয়েই যায়। তাই আমার মশলাটা কিন্তু অনেকটাই বেশি, একেবারে নতুনই বলতে পারো। তো আমি যখনই কিন্তু ইউজ করি মশলাটা, তখন নিয়ে তারপরে একটু একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়ে দেখো এরকমভাবে কিন্তু গার্ডার দিয়ে রেখে দিই। তার ফলে যদি হাত থেকে একটু পড়েও যায়, তারপরেও কিন্তু ওই মশলাটা পড়বে না। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। ঢ্যাঁড়স আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি, কিন্তু অনেকেই কি করি, এই ঢ্যাঁড়সটা কিন্তু একটা একটা করে কাটি। আরেকটা জিনিস যেটা করি সেটা হলো ধুয়ে কাটি না, না ধুয়েই কিন্তু ঢ্যাঁড়সটা কাটি। আর না ধুয়ে যখন ঢ্যাঁড়সটা কাটি, এই কাটার পরে যখন ধুই তখন কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে এই ঢ্যাঁড়সের মধ্যে থেকে নাল বের হতে থাকে। তো একটা একটা করে কাটাটাও যেমন কষ্টকর বা অনেকটা টাইম বেশি লাগে, সাথে সাথে কিন্তু আবার হচ্ছে ধুয়ে না কাটলেও কিন্তু নাল বেশি লাগে। তো এখানে দেখো আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে এনেছি। আর এই ঢ্যাঁড়সগুলো কিন্তু দ্বিতীয়বার আর ধোয়া যাবে না, তাহলে কিন্তু নাল বের হবে। তো একসঙ্গে দেখো অনেকগুলো ঢ্যাঁড়স আমি ধরে নিয়েছি, তারপর একটা গার্ডার দিয়ে এভাবে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো আটকে দিলাম। এবার মাথাগুলো সব এরকমভাবে একসঙ্গে করে দিয়ে দেখো এইভাবে কিন্তু কেটে দিলাম। তাহলে একসাথে একই রকম শেপ দিয়ে যেমন ঢ্যাঁড়সগুলো কাটাও যাচ্ছে, আর সাথে সাথে অনেক ঢ্যাঁড়স কিন্তু একসঙ্গে কেটে নিতে পারছি। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করবে। এই গার্ডারের টিপসটা যেমন ফলো করবে, আর সাথে সাথে অবশ্যই ঢ্যাঁড়স খাওয়ার আগে কিন্তু ঢ্যাঁড়সটাকে ধুয়ে নেবে, তারপরে হচ্ছে কাটবে। তাহলে কিন্তু যে নালটা থাকে সেই নালটা কিন্তু একটুও বের হবে না। আর হচ্ছে অনেকটা কিন্তু সুন্দরভাবে ভাজাও যাবে, আর জলটাও কিন্তু বের হবে না। তাই অবশ্যই কিন্তু টিপসটা ফলো করো। আর যারা নতুন গৃহিণী তারাই কিন্তু বেশিরভাগ ভুলটা করে, যে প্রথমে ঢ্যাঁড়সটা কেটে নিয়ে তারপরে ধোয়, আর সেই নালটা কিন্তু একটুও কিন্তু বের হয় না। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাছের মধ্যে এখন মাখিয়ে নেব আমি লবণ আর হলুদ। আর দেখতেই পাচ্ছ যে মাছের মধ্যে থেকে কিন্তু একটা জল বেরোতে শুরু করেছে। প্রত্যেকটা মাছেরই কিন্তু একটা নাল ভাব থাকে, সেই নালটা কিন্তু খুব সহজে কেটে বের হয় না। যদি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেওয়া যায় মিনিমাম 5টা মিনিট, তাহলে কিন্তু খুব সহজে মাছের যে জল সেই জলটা বা নালটা কিন্তু কেটে বেরিয়ে আসে। অবশ্যই হলুদটা কিন্তু কম করে দেবে, তা না হলে কিন্তু মাছের ওপর অংশটা কিন্তু পুড়ে যাবে, আর দেখে মনে হবে মাছটা ভাজা হয়ে গেছে, কিন্তু মাছটা কিন্তু ভাজা হবে না। তো এখন দেখো তেলটা আমি এতটাই গরম করেছি যে তেলের কালার কিন্তু কালো হয়ে গেছে। তারপর এবার মাছগুলোকে আমি একে একে কিন্তু ছেড়ে দিচ্ছি। আর এইভাবে যদি তোমরা তেলটা গরম করে নাও, আর অবশ্যই কিন্তু কড়াইয়ের চারিদিকে তেলটা লাগিয়ে নেবে। আর মাছ দেওয়ার আগে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, যাতে করে তেলটা ছিটকে বাইরে না যায়। তো তোমরা যদি এই টিপসগুলো ফলো করো, তাহলে তেল ছিটকে যেমন গায়েও আসবে না, মাছগুলোও কিন্তু কড়াইতে লেগেও যাবে না। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি লবণ। আর লবণ কেন নিচ্ছি সেটাও বলবো। আমি এর মধ্যে মাখবো কিন্তু আটা, তো সেই জন্য এখন আমি পরিমাণ মতো পাত্রের মধ্যে নিয়ে নিলাম লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। আর জলটা দেখেই বুঝতে পারছো যে ধোঁয়া উঠছে, প্রচুর পরিমাণে গরম। এটা কিন্তু উষ্ণ গরম নয়, প্রচুর গরম জল। তো এই জলটা কিন্তু খুব সহজে হাতও দেওয়া যাবে না। তো এখনই যেহেতু হাত দেওয়া যাবে না, কিন্তু আমার আটাটা এখনই মাখার প্রয়োজন। তো কিভাবে মাখবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো, যে এই গরম জলে আটাটা কি করে মাখবো। এবার দেখো আমি আটাটা কিন্তু আমার পরিমাণ বুঝে নিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু আটাটা নেবে। তো আমার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি আটাটা এখানে নিচ্ছি। তো আমি খুব বেশি আটা নিচ্ছি না। তো এইভাবে কিন্তু আটাটা
এখন আমি কিন্তু হাতও দিতে পারবো না, আর অন্যান্য কাজের ফাঁকেও কিন্তু এই কাজটা করে নেওয়া যাবে। তো এখন আমি আটাটা আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি, আর এতটাই গরম আমি হাত দিতে পারবো না এর মধ্যে। এবার একটা দেখো আমি চা ছাঁকনি নিয়েছি, চা ছাঁকনিটা যেহেতু এরকম কালো হয়ে গেছে, এটা কিন্তু একদমই পরিষ্কার চা ছাঁকনি, কিন্তু এর যে স্টিলটা ছিল সেটা কিন্তু ভালো নয়, তো সেই জন্য কিন্তু এরকম কালো হয়ে গেছে। এবার দেখো এই চা ছাঁকনির পিছনটা দিয়ে কিন্তু এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আটাটা মেখে নেব, কারণ প্রচুর পরিমাণে গরম, তো হাত না দিতে পারায় কিন্তু অনেকটা টাইমও লস হয়ে যাবে। তো সেই জন্য আমি টাইমটা লস করতে চাইছি না, এভাবেই আমি আটাটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। একটু জলের প্রয়োজন ছিল, তো সেই জন্য আমি জলটাও দিয়ে দিলাম। আর এভাবে যদি তোমরা আটা মেখে নাও তাহলে কিন্তু সাথে তোমরা অন্যান্য কাজও করে নিতে পারবে, যেমন রান্না বসেও কিন্তু কাজটা সেরে নিতে পারবে, আর কোনো রকম হাতে লাগানোর ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে। তো আমি কিন্তু কোনো রকম হাত দেব না, আর তোমাদের সামনেই সেটা আমি দেখাচ্ছি যে কোনো রকম হাতে লাগানোর ঝামেলা ছাড়াই কীভাবে আটা মাখানো যায়। তো এইভাবে দেখো সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। আর প্রথমে যেহেতু লবণ আর জল দিয়েছিলাম তার জন্য কিন্তু এই গামলির গায়ে আটা লাগেনি বললেও চলে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমি ডোটা তৈরি করে নেব, যেমনভাবে ডোটা আমরা তৈরি করে নিই, তো সেইভাবে ছোট ছোট করে ডো কিন্তু তৈরি করে নেব। আমার ডোটা এখানে রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের টিপসটা অনেকটাই হেল্পফুল হবে। এখনও একটু গরম কিন্তু আছে, মানে এতটাই গরম জল আমি দিয়েছিলাম। তো অবশ্যই তোমাদের পরিমাণ বুঝে তোমরা কিন্তু আটাটা মেখে নেবে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করো, নিজেরা বাড়িতে অ্যাপ্লাই না করলে কিন্তু বোঝা যায় না যে টিপসগুলো সত্যিই হেল্পফুল কিনা। তো দেখো এখন ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু লেচি করে নিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে আমি দলা করে নেব এখন। আর একটুও কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইভাবে যদি আমরা হাতে লাগানোর ঝামেলা ছাড়াই রুটি তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ মহিলাদের কিন্তু একসাথে অনেকগুলো কাজ করতে হয় রান্নাঘরের। রান্না বসিয়ে কত রকমের যা কাজ করতে হয় সেটা কিন্তু একমাত্র মহিলারাই বোঝে, সেটা কিন্তু বাইরের কেউ বুঝতেই পারবে না। তাই অবশ্যই কিন্তু এইভাবে একসঙ্গে অনেকগুলো কাজ কিন্তু আমরা সেরে নিতে পারবো। তো এখন আমি রুটিটা তৈরি করে নেব। তো রুটি তৈরি করার সময় আমরা বেলুন চাকিটা কিন্তু হয় মেঝের উপরে না হলে কিচেন স্ল্যাবে যে কোনো এক জায়গাতে কিন্তু বসিয়ে তার উপরে কিন্তু রুটি তৈরি করতে শুরু করি। তারপরে দেখা যায় কি যে এই আটাটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়তে থাকে, কারণ একটা যেহেতু রুটি নয় অনেকগুলো রুটি বানাতে হয়, সেই জন্য কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় প্রথমত। আর একটা জিনিস কি হয় যে এই বেলুন চাকিটা কিন্তু ঘুরতে শুরু করে, দেখো এদিকে ওদিকে কিন্তু নড়াচড়া করছে বেলুন চাকিটা, তো এইভাবে কিন্তু ঘুরতে শুরু করে। তাই এইভাবে ঘুরবেও, আবার সাথে সাথে কিন্তু আমাদের এই আটাগুলো যখন নিচে পড়বে তখন কিন্তু জায়গাটা অনেকটাই নোংরা হবে, আর আটা নিচে পড়লে কিন্তু পায়ে লাগে, সেটা কিন্তু ভালো লাগে না। আবার ঝাড় দিলেও সেটা খুব সহজে যায়ও না, ভালো করে মুছে তারপরে কিন্তু নিতে হয়, তাহলে খানিকটা কাজটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। যেটুকু টাইমে আমাদের কাজ করা দরকার তার থেকে দ্বিগুণ কাজ কিন্তু আমাদের বেড়ে যায়। এই যে দেখো আটা পড়েছে, তো এই আটা পড়ার কারণে কিন্তু আমাদের কাজটা অনেকটাই বেড়ে গেছে। তো এইভাবে তোমরা না করে যদি এই বেলুন চাকির নিচে কোনো একটা জিনিস তোমরা দিয়ে দাও, বিশেষ করে খবরের কাগজ কিংবা কোনো কাপড়, আমি দেখো এখানে একটা কাপড় দিচ্ছি, কারণ আমি এটা একদম পরিষ্কার কাপড় কিন্তু রেখেছি যাতে করে রুটি তৈরি করা যায় সেই জন্য। তো এইভাবে বেলুন চাকির নিচে যদি কোনো কিছু দিয়ে নাও তাহলে কিন্তু কষ্টটা অনেকটাই কমে যায়, কারণ যে আটাগুলো পড়ছে সেগুলো কিন্তু আমাদের আর বাইরে পড়ছে না, আমাদের টেনশন অনেকটাই কমে যাচ্ছে। আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।